আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রেকিট বেনকেজার এই স্টকটার Q2 2025 অর্থাৎ জুন কোয়ার্টারের ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো যারা আমাদেরকে প্রথমবারের মতো দেখছেন বা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো আপনারা আমাদের আগের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওতে বেশ কয়েকটি স্টককে সাজেস্ট করেছেন যেগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। সো ওই কমেন্টগুলোর উপরে বেস করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটি পুল ক্রিয়েট করেছিলাম। ওই পুলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল রেকিট বেনকেজার। দ্যাটস ওয়াই আমরা আজকে রেকিট বেনকেজারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছি। তো এই ভিডিওতেও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন এই স্টকের পরে নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। তো ওই কমেন্টগুলো থেকে চুজ করে নিয়ে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে পুল ক্রিয়েট করব। দেন সেই পুল থেকে সবচেয়ে বেশি ভোট যেই স্টকগুলা বা যেই কোম্পানিগুলো পায় সেই স্টকগুলা নিয়ে আমরা নেক্সট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও করব। যাই হোক, ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা অ্যানালাইসিসের জন্য চলে আসছি আমাদের শিটে। তো এই শিটে আমরা দেখতে পাচ্ছি আজকে যে স্টকটার অ্যানালাইসিস করব তার টিকার রেকিট বেন আর কোম্পানি নেম রেকিট বেনকেজার বাংলাদেশ পিএলসি। এটি 1938 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি তাহলে দেখতে পাচ্ছি স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে 83% স্টক, গভর্নমেন্ট হোল্ডিংসে রয়েছে 3.77% স্টক এবং ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 6.21%। আর ফরেন হোল্ডিংসে রয়েছে 0.20% স্টক, পাবলিক হোল্ডিংসে রয়েছে 6.86% স্টক। আমরা যদি এই স্টকটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 13.27% এবং এদের অথরাইজড ক্যাপ 25 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 4.7 কোটি টাকা, মার্কেট ক্যাপ রয়েছে 1,592 কোটি টাকার, শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 50 লাখ। দ্যাট মিনস এরা আসলে 50 লাখ বা আসলে 47 লাখ শেয়ারের মতো বাজারে ছেড়েছে। আমরা যদি এদের বেসিক বিজনেস ম্যাট্রিক্সটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এদের এমপ্লয়ি রয়েছে 332 জন, আনঅডিটেড পি 27.11, অডিটেড পি 21.18, এনএভি 350 টাকা 67 পয়সা এবং এনএভি টু প্রাইস রয়েছে 9.61x। দ্যাট মিনস তার যেই এনএভি এর 9.61 দামে মার্কেটে ট্রেড হচ্ছে। 52x এর প্রাইস রেঞ্জ যদি আমরা দেখি তাহলে 52x এর প্রাইস রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি স্টকটা বর্তমানে তার 52x এর প্রাইস রেঞ্জের একদম মোটামুটি লোয়েস্টের একটা পজিশনে রয়েছে। এইখানে তার 52x এর লো পজিশন বা লো প্রাইস 3,160 টাকার মতো, আর 52x এর হাই প্রাইস 4,980 টাকার মতো, আর বর্তমান প্রাইস রয়েছে 3,370 টাকা। তো এই স্টকটার লাস্ট ইয়ারে ইপিএস ছিল 159 টাকা আর পিই 27.11, যেটা আমরা অলরেডি একবার বলেছি। তো এই ভিডিওতে আমরা মূলত এই স্টকটার জুন 2025 এর ডেটা অনুসারে অ্যানালাইসিস করব, যেটা তার জন্য সেকেন্ড কোয়ার্টার এবং এই স্টকটার লাস্ট ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর 2024-এ। আর এই স্টকটার ক্ষেত্রে বলে রাখা ভালো, এটা কিন্তু একটা লো ক্যাপ কোম্পানি বা লো ক্যাপ স্টক, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পেইড আপ ক্যাপ মাত্র 5 কোটি টাকার মতো বা 5 কোটি টাকারও আসলে কম। সো এটা একটা লো ক্যাপ কোম্পানি, সো সেই হিসাবে এরা কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকবে বিশেষ করে প্রাইসিং এর ক্ষেত্রে, কারণ লো ক্যাপের ক্ষেত্রে ভালো মুভমেন্টে তার প্রাইস মুভমেন্ট করা যায়। কারণ এই 5 কোটির মধ্যে তার ফ্রি ফ্লোট শেয়ার কিন্তু মাত্র 13% বা নিয়ার অ্যাবাউট 15 আর আমরা 10ও বলতে পারি, কারণ 13টা একটা মাঝামাঝি সংখ্যা। আমরা যদি জাস্ট হিসাবের সুবিধার্থে যদি 10%ও বলি তাহলে কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো তার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ রয়েছে। সো এরা আসলে লো ক্যাপ স্টকের মধ্যেই পড়ে। যাই হোক, আমরা যদি স্টকটার ব্যালেন্স শিটের ডেটা দেখি, ব্যালেন্স শিটের ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল অ্যাসেটস কিন্তু একটা লম্বা সময় ধরে বাড়তেছিল। দেন এখন কিন্তু তার গত 3 বছর বা 2 বছর ধরে তার টোটাল অ্যাসেটস কমতেছে, লায়াবিলিটিজে অনেকটা কমেছে, আর টোটাল ইকুইটিতে এই বছর আমরা কিন্তু একটা হিউজ ড্রপ দেখতে পাচ্ছি। তো আমরা তার ফাইন্যান্সিয়াল ডেটা দেখে আমরা যেটা দেখলাম যে তার এখানে টোটাল অ্যাসেটসও কমেছে, কারণ তার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস কমেছে আগের বছরের তুলনায়, আর টোটাল ইকুইটি কমেছে তার রিটেন্ড আর্নিংস কমার কারণে। তো এই স্টকটা এবছর বেশ ভালো ডিভিডেন্ড পে করে এবং এত ভালো ডিভিডেন্ড পে করার কারণে তার টোটাল ইকুইটি কিন্তু কমে যায়, কারণ তার যেই রিটেন্ড আর্নিংস ছিল সেইখান থেকে সে আসলে ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে।
এখন এই যে ইকুইটি পে করে দিয়েছে বা যে রিটেন আর্নিংস এটাকে সে ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে, এটার কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে। তো পজিটিভ সাইড যদি আমরা বলি তাহলে হলো এখন যেহেতু তার ইকুইটি অনেকটা কমে গিয়েছে, টোটাল অ্যাসেটস কমেছে, তো তার রিটার্ন মেট্রিক্স গুলো ভালো আসবে, যেটা আমরা হয়তো পরবর্তী শীটে বা পরবর্তী ডেটা গুলাতে দেখতে পাবো। আর যদি আমরা নেগেটিভ সাইড বলি সেটা হলো যে সে যেহেতু আসলে তার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস কমে ফেলেছে, তো কোনো কারণে যদি তার হুট করে কোনো টাকার প্রয়োজন হয় বা ক্যাশ অ্যামাউন্টের প্রয়োজন হয়, তখন হয়তোবা লোনের দ্বারস্থ হতে হবে। আমাদের ধারণা তার ম্যানেজমেন্ট হয়তোবা আশা করেছে বা প্রেডিক্ট করতে পেরেছে যে তাদের হয়তোবা নিয়ার ফিউচারে খুব বেশি ক্যাশ লাগবে না, এই কারণে হয়তোবা রিটেন আর্নিংস থেকে তারা ডিভিডেন্ড পে করে দিয়েছে। যাই হোক, আমরা যদি কোয়ার্টারলি আর্নিংস ডেটা দেখি, কোয়ার্টারলি আর্নিংস ডেটা দেখলে আমরা এই কোয়ার্টারের মানে জুন কোয়ার্টারের ডেটা যদি ফার্স্টে দেখি, তাহলে দেখতে পাচ্ছি তার রেভিনিউ গ্রোথ ছিল -1.13%। দ্যাট মিনস আগের বছরের জুন কোয়ার্টারের চাইতে তার রেভিনিউ কমেছে, যেখানে কিন্তু আগের বছর জুন কোয়ার্টারে তার 135 কোটি টাকার রেভিনিউ ছিল, এবছর 133 বা 33.5 কোটি টাকার রেভিনিউ এসেছে। আর অপারেটিং প্রফিট গ্রোথ যদি দেখি, অপারেটিং প্রফিট গ্রোথ কিন্তু আগের বছরের চাইতে 3.15% বেড়েছে, বাট নেট প্রফিট গ্রোথে কিন্তু সে রেভিনিউ গ্রোথের মতোই নেগেটিভ করেছে, যেটা -1.36%। আর এদের অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু 15%-এর আশেপাশে, দেন নেট প্রফিট মার্জিন কিন্তু 10%-এর মতো বা 11%-এর মতো রয়েছে। এবার আমরা যদি 2 কোয়ার্টার মিলিয়ে মানে 6 মাসের ডেটা যদি দেখি, তাহলে আমরা রেভিনিউ গ্রোথ পাচ্ছি 5%-এর মতো, দেন অপারেটিং প্রফিট গ্রোথ আমরা পাচ্ছি 4.14%, বাট নেট প্রফিট গ্রোথ কিন্তু আমরা একটু কম পাচ্ছি, বা নেট প্রফিট গ্রোথটা নেগেটিভ পাচ্ছি, যেটা নেগেটিভ 0.09%, অলমোস্ট নেগলিজিবল একটা অ্যামাউন্ট। এইখানে আসলে তার ফরেন এক্সচেঞ্জ যে রেটটা, এটার কারণে তারা নেট প্রফিটে তাদের রেভিনিউ গ্রোথের ডেটা নিয়ে আসতে পারে নাই। আর অপারেটিং প্রফিট মার্জিন যদি বলি, এইটা অলমোস্ট এই যে লাস্ট কোয়ার্টারের মতোই, সেটা 14.41%, আর নেট প্রফিট মার্জিনও কিন্তু 10%-এর মতোই রয়েছে। তো এরা যেহেতু একটা এমএনসি কোম্পানি, এমএনসি কোম্পানিগুলোর থেকে বা এমএনসি কোম্পানিগুলোর কাছে আমাদের এক্সপেকটেশন একটু হাই থাকে, তো সেই হিসাবে তাদের অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিন আর একটু বেটার হলে অবশ্যই সেটা ভালো হতো। কারণ এখন আসলে আমরা খুব একটা খুব বেশি ভালো বা অনেক একটা ফ্যান্টাস্টিক অপারেটিং অ্যান্ড নেট প্রফিট মার্জিন পাচ্ছি এরকমটা বলা যায় না। সো এই জায়গাটায় তারা যদি আরেকটু ইমপ্রুভ করতে পারতো তাহলে হয়তো আমরা আরেকটু খুশি হতাম। তো আমরা এবার 6 মাসের ডেটার উপরে বেস করে তার যেই অ্যানুয়ালাইজ ডেটা বা 6 মাসের ডেটাকে ইউজ করে আমরা এটা অ্যানুয়ালাইজ ডেটা করে সেইটার উপরে অ্যানালাইসিস করতেছি। তো অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা যদি নেই, এইখানে আমরা 5 বছরের রেভিনিউ সিএজিআর পাচ্ছি 1.04%। সো এইখানে 5 বছরের হিসাব করলে কিন্তু কোভিড এর একটা সময়ের তুলনা চলে আসে, এই যে স্পেশালি আই থিঙ্ক যেহেতু রেভিনিউ ধরতেছি, তো তারা আসলে ডিসেম্বর 21-এর পর থেকে যে 5 বছরের রেভিনিউ সিএজিআর সেটা 1.04%। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসেম্বর 19-এর পরে তার রেভিনিউ খুব বেড়ে যায়, দেন আসলে সে অলমোস্ট আগের লেভেলেই রয়েছে। সো ডিসেম্বর 2020-এ বা এই যে 2020-এর যে ডেটাটা, এখানে যেহেতু কোভিড হিট করে, কোভিড হিট করার কারণে আপনারা জানেন যে রেকিট যে প্রোডাক্টগুলা বিক্রি করে থাকে সেগুলা মোস্টলি আসলে ওয়েলবিং প্রোডাক্টস, অ্যান্ড এইখানে কিছু আসলে তারা ডেটল বা এই টাইপের হ্যান্ড ওয়াশ, ডেটল সাবান অ্যান্ড ডেটল অ্যান্টিসেপটিক, এগুলা তারা সেল করে থাকে। তো কোভিডের সময় যেহেতু মানুষ অনেক বেশি হাইজিন মেনটেন করেছিল, তখন কিন্তু তার রেভিনিউ অনেকটা বেড়ে যায়, এইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট গুড থিং ইজ এইটা যেহেতু একটা খুব দ্রুত বেড়ে যায়, যত দ্রুত বেড়েছে এরপর কোভিড চলে যাওয়ার পরেও কিন্তু ওইরকম একদম শার্পলি ফল করে নাই, তারা কিন্তু তাদের যে গ্রোথটা এটা মোটামুটি ধরে রাখতে পেরেছে। মানুষ কিন্তু আসলে কোভিড এর পর থেকে আসলে হাইজিন নিয়ে একটু সচেতন হয়েছে আগের তুলনায়। সো এটা কিন্তু আমরা এখানে তার রেভিনিউ ডেটাতে দেখতে পাচ্ছি। তো 5 বছরের রেভিনিউ গ্রোথ আমরা কিন্তু খুব বেশি অনেক ভালো পাচ্ছি এরকম না, বাট এটা নিয়ে খুব সমস্যা নাই, কারণ কোভিড এর পর পরের ডেটার সাথে যেহেতু আমরা কম্পেয়ার করতেছি। আর 10 বছরের রেভিনিউ সিজিআর যদি দেখি, এটাও কিন্তু আমরা 6%-এর মতো দেখতে পাচ্ছি। তো এইটাও মোটামুটি খারাপ না, রেভিনিউ সিজিআর ভালো। বাট 5 বছরের নেট প্রফিট সিজিআর কিন্তু আমরা দেখলাম এটা কিন্তু নেগেটিভ 4.5%-এর মতো, আর 10 বছরের নেট প্রফিট সিজিআর কিন্তু আবার ভালো রয়েছে 8%-এর মতো। আর অপারেটিং এন্ড নেট প্রফিট মার্জিন কিন্তু আগের মতোই, যেটা আমরা বলতেছিলাম, কারণ 6 মাসের ডেটাকে কিন্তু ইউজ করে আমরা অ্যানুয়ালাইজ ডেটা করেছি।
আর নেট প্রফিট মার্জিন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোভিড এর পর থেকে তার নেট প্রফিট মার্জিন কমে যাচ্ছে, যেই কারণে কিন্তু এই যে এই জায়গাটায় দেখবেন আপনারা যে 5 বছরের রেভিনিউ সিজিআর পজিটিভ থাকলেও 5 বছরের নেট প্রফিট সিজিআর নেগেটিভ হয়ে গিয়েছে। আমরা আশা করব এই কোম্পানিটা তাদের নেট প্রফিট মার্জিনের এই জায়গাগুলোতে, বা এখন যেহেতু আসলে কারেন্সি মোটামুটি স্টেবল হয়েছে, তো তারা এখন নেট প্রফিট মার্জিনের ব্যাপারটাতে মনোযোগ দিতে পারবে বা এই জায়গাটা আর একটু ইমপ্রুভ করতে পারবে। এরপর যে আমরা যদি রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অ্যাসেট টার্নওভার রেশিও। সো যেটা বললাম যে তারা যেহেতু অ্যাসেটের একটা অংশ বা তাদের যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স ছিল সেটা যেহেতু ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে, তো তার অ্যাসেট কিন্তু কমে গিয়েছে, বাট টার্নওভার যেহেতু আগের বছরের চাইতে অল্প কিছু হলেও বেড়েছে, তো অ্যাসেট টার্নওভার রেশিওতে কিন্তু আমরা একটা হিউজ চেঞ্জ দেখতে পাচ্ছি। অ্যাসেট টার্নওভার রেশিওতে তারা ইমপ্রুভ করতেছে, হুইচ ইজ ভেরি গুড। আর ডেটের কথাও যদি বলি, তার কিছু ডেট ছিল লাস্ট 2 ইয়ার্স, বাট এবছর এখন পর্যন্ত বা জুন কোয়ার্টারে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু আসলে শুধু যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে তারা আসলে ডিভিডেন্ড পে করেছে এটা না, বরং ওই ক্যাশটা দিয়ে তারা তাদের লোনটাও শোধ করে দিয়েছে। তো এইখানে একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, যেহেতু আসলে বর্তমানে বা এই সময়ে আমরা কাউকেই বা যে কোম্পানিগুলোর লোন বেশি আছে তাদেরকে খুব বেশি প্রেফার করতেছে না। তো এরা আসলে কম লোন ছিল, বাট স্টিল সেটাকে একদম জিরোতে নিয়ে এসেছে, হুইচ ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেবল। আর আমরা যদি আরওই দেখি, যেটা এই ব্যাপারটাও বলেছি যে রিটার্ন মেট্রিক্স গুলাতে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আমরা কিন্তু এই বছরটায় দেখতেই পাচ্ছি যে আরওই কিন্তু চলে এসেছে 155%, যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে আর কোনো স্টকে বা বাংলাদেশে লিস্টেড আর কোনো স্টকে রয়েছে কিনা আমার জানা নাই। আমার জানা মতে আসলে এত বেশি রিটার্ন মেট্রিক্স বা এত হাই রিটার্ন মেট্রিক্স আর কোনো কোম্পানির নাই। তো এটাও কিন্তু ওই সেম রিজনেই যে তার আসলে নেট প্রফিট যদি দেখি, এইখানে নেট প্রফিট কিন্তু একটু কমেছে, বাট তার ইকুইটি অনেক বেশি কমে যাওয়াতে এই যে ইকুইটিতে কিন্তু হিউজ একটা ড্রপ আমরা দেখেছি। তো এইখানে কিন্তু আরওইতে আমরা ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আর আরওএ যদি দেখি আমরা, যেটা 23%-এর মতো, আরওসিই 170%, আরওআইসি 155%। তো ওভারঅল রিটার্ন ম্যাট্রিক্স কিন্তু খুবই ভালো, যেখানে কিন্তু ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস মাত্র 13% রিটার্ন জেনারেট করতে পারতেছে। তো এই স্টকটা বিশেষ করে আসলে ফরেন ইনভেস্টররা যখন ইনভেস্ট করে তারা কিন্তু হাই আরওই, আরওসি বা আরওআইসি খোঁজে। তো সেক্ষেত্রে এই স্টকটা তাদের জন্য হয়তো বা একটা লুক্রেটিভ ব্যাপার হতে পারে, যেহেতু তাদের আরও বা রিটার্ন মেট্রিক্স গুলা বেশ হাই। তো আমরা যদি এই স্টকটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলে আমরা দেখতেই পাচ্ছি যে তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল রয়েছে 40.9x, যেটা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও, এটা কিন্তু গত বছর তারা 535%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। তার মানে বোঝাই যাচ্ছে আসলে কি পরিমাণ রিটার্ন আর্নিংস তারা সেইখান থেকে বা রিটার্ন আর্নিংস থেকে কি পরিমাণ ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। দেন ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও, ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিওতেও আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ক্যাশ ফ্লোর চাইতে অনেক বেশি অ্যামাউন্ট তারা ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। আর ডিভিডেন্টের সিএজিআর এবছর যেহেতু অনেক হাই ডিভিডেন্ড পে করেছে, তো ডিভিডেন্টের 5 বছরের সিএজিআরও আমরা 21% পাচ্ছি, আর 10 বছরের সিএজিআরও আমরা 22% পাচ্ছি। আর ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টের এই গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এইখানে এই যে ডিসেম্বর 2023-24-এ তারা একটু কম ডিভিডেন্ড, এই যে এই গ্রাফটার থেকে ভালো বোঝা যাচ্ছে। 23-এ কিন্তু মাত্র 9% বা 10%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে, আর 24-এ কিন্তু তারা মাত্র 86% পে আউট রেশিও মেনটেন করে। তো এই যে 2 বছর তারা কিন্তু অন এভারেজ আগের বছরগুলোতে দেখেন 82% বা 100%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, বাট এই যে 2 বছর তারা একটু কম মেনটেন করাতে তাদের বেশ কিছু ক্যাশ জমে গিয়েছে, অ্যান্ড আগের বছরগুলোতেও অনেকগুলা বছরে 53%। সো এই সবগুলা ক্যাশ মিলিয়ে তারা অনেকটা ক্যাশই এইখানে পে করে দিয়েছে। যদিও রিটার্ন আর্নিংস একদম খালি করে ফেলেছে, ব্যাপারটা এমন না, রিটার্ন আর্নিংস এখনো আছে, বাট রিটেন আর্নিংস এর মেজর পোর্শন তারা আসলে ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। আর এই স্টকটার যদি ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পে দেখি, তো তাদের ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার ওভারঅল বেশ ভালো ছিল ডিসেম্বর 2023 পর্যন্ত, বাট লাস্ট 2 ইয়ার্স আমরা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ারে একটু নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। সো আশা করবো এটা তারা রিজলভ করে ফেলবে। যাই হোক, আমরা এই পর্যায়ে এই স্টকটার ভ্যালুয়েশন মেথডে একটু ভ্যালুয়েশন করব। তো শুরুতেই আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন দেখব। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের জন্য আমরা লাস্ট 10 ইয়ার্সের ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি, দেন সেটাকে আগের বছরের চাইতে কম্পেয়ার করে আগের বছরের চাইতে কতটা গ্রোথ ছিল সেটা বের করেছি।
তো এখানে আমরা অ্যাভারেজ 101%-এর মতো গ্রোথ পেয়েছি। এটা কিন্তু এই সবগুলা আগের বছরের চাইতে করে দেন অ্যাভারেজ করেছি। বাট এই ডেটাটা আমরা নিব না, কারণ এটা একটু আনরিয়ালিস্টিক। সো আমরা এখানে আসলে যেটা করব, অ্যাভারেজ গ্রোথ রেটের জন্য আমরা এখানে দেখব যে ডিভিডেন্ডের সিএজিআর কত। তো তার যেহেতু আসলে 21% ডিভিডেন্ড সিএজিআর আমরা পেয়েছি 5 and 10 বছরের জন্য। বাট আরেকটা ব্যাপার হলো, এখানে তারা আসলে তাদের যেই রিটেইন আর্নিংস এখান থেকে অনেকটাই পে করে দিয়েছে। So, সামনের বছরগুলো তো এই পরিমাণ বা এত বেশি বা এই অ্যামাউন্ট থেকে কন্টিনিউয়াসলি বাড়বে এটা আমরা এক্সপেক্ট করতেছি না। বাট আমরা যেহেতু 10 বছরের জন্য প্রেডিক্ট করব, সো 10 বছরের জন্য আমরা ধরে নিচ্ছি অন অ্যাভারেজ, মানে একদম 10তম নাম্বারে গিয়ে বা 10তম ইয়ারে গিয়ে তার সিএজিআর থাকবে অন অ্যাভারেজ আমরা ধরতেছি সেটা 2%। তো অন অ্যাভারেজ যদি 2% করে বাড়ে, তাহলে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 3,972 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 17% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা ডিসিএফ মডেলে স্টকটার ভ্যালুয়েশন করব। ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করলে আমরা এই স্টকটার ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি। এইখানে আমরা ফ্রি ক্যাশ ফ্লো ডেটাতে যেটা অলরেডি বলেছি যে লাস্ট 2 ইয়ার্স তারা একটু স্ট্রাগল করতেছে। তো ফ্রি ক্যাশ ফ্লো ডেটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথটাকে যদি আমরা নেই, এইখানে আসলে অ্যাভারেজ করলে আমরা অনেক হাই নাম্বার পাচ্ছি, বাট এই হাই নাম্বারটা আমরা নিব না। এইখানে আমরা তার যে ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর, এটা দুইটাতেই আমরা নেগেটিভ পাচ্ছি। তো এইখানে আমরা মোটামুটি একটু অপটিমিস্টিক থাকতে চাই। তারা যেহেতু একটা এমএনসি কোম্পানি, আমরা ধরে নিতে চাই যে এইখানে 2 বছরই সে কোনো একটা কারণে খারাপ করেছে, সামনের দিনগুলোতে ভালো করবে। তো এখানে আমরা একটু অপটিমিস্টিক থেকে আমরা 10% করে গ্রো করবে এটা ধরে নিচ্ছি। 10% করে যদি গ্রো করে, তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা 3,590 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 6.5% আন্ডার ভ্যালুড রয়েছে। তো বলে নিচ্ছি, এইখানে আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরতেছি 3% অ্যান্ড ডিসকাউন্ট রেট ধরতেছি 10.55%, যেটা কিন্তু বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। দেন আমরা এই স্টকটার রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করব। রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশনের জন্য আমরা তার ইকুইটির ডেটা নিয়েছি, নেট প্রফিটের ডেটা নিয়েছি, দেন আমরা তার গ্রোথ রেট নিয়ে অ্যাভারেজ করেছি। আর এখানে আমরা যেহেতু আসলে নেট প্রফিটের গ্রোথ রেট পাচ্ছি 11% আর ইকুইটির গ্রোথ রেট পাচ্ছি 17%, সো এখানেও আমরা একটু অপটিমিস্টিক থাকতেছি। যদিও আসলে আমরা নেট প্রফিটের সিএজিআর লাস্ট 5 ইয়ার্সে নেগেটিভ পেয়েছি, দেন 10 ইয়ার্সও পেয়েছি 7.91%। তো একটু জাস্ট অপটিমিস্টিক থেকে আমরা ভ্যালুয়েশন করতেছি। সো এখানে আপনারা যদি অপটিমিস্টিক না থাকতে চান বা কনজারভেটিভ থাকতে চান, সেক্ষেত্রে ভ্যালুয়েশনটা সেভাবে করলে আর একটু কম আসবে বলে নিচ্ছি। আমরা একটু অপটিমিস্টিকই থাকি স্টকটার জন্য, আর যেহেতু আসলে এটা একটা লো পেড কোম্পানি, এই জন্য আসলে আমরা মেইনলি অপটিমিস্টিক থাকতেছি। আমরা ধরে নিচ্ছি তার নেক্সট 10 ইয়ার্স নেট প্রফিটের গ্রোথ রেট হবে 10%, আর দেন ইকুইটি গ্রোথ রেটও হবে 10%। তো আমরা যদি 10-10 ধরি, তাহলে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 2,750 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 18% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা যেই 3টা মডেলে তার ভ্যালুয়েশন করেছি, এটার যদি একটা সামারি করে, ডিসিএফ মডেলে পেয়েছি আমরা 3,590 টাকা, রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 2,750 টাকা, দেন ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি 3,972 টাকা। আমরা অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছি 3,437 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 2% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই স্টকটার আমরা ভ্যালুয়েশন করে আসলে খুব বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় যেহেতু পাই নাই, আমরা এই স্টকটার আর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাচ্ছি না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এছাড়াও কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।